আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটি হবে 15 জুলাই 2024। ঠিক আছে, তো আমাদের ষষ্ঠ শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে পেজ 1 থেকে 73। ঠিক আছে, তো দেখো এর মধ্যে কিন্তু আমাদের পরীক্ষাটা হবে 5 ঘন্টা এবং এর মধ্যে 2 ঘন্টা হবে লিখিত এবং 3 ঘন্টা হবে প্র্যাকটিক্যাল। যেহেতু আমাদের 3 ঘন্টা প্র্যাকটিক্যাল হবে এবং 2 ঘন্টা লিখিত হবে, তো অবশ্যই আমাদেরকে আমাদের যে কাজগুলো আছে অবশ্যই আমাদের পরীক্ষাটা রিভাইজ করতে হবে। কীভাবে আমরা রিভাইজ করব, কীভাবে আমরা পরীক্ষার প্রস্তুতিটা নিব। যেহেতু সরকারিভাবে প্রশ্ন দেয়নি, কিন্তু আমাদের প্রস্তুতিটা নিতে হবে, কারণ 10টা সাবজেক্ট কি আমরা পারবো এত অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে? যখন পরীক্ষার 2-3 দিন আগে প্রশ্নগুলো দেওয়া হবে, তো আমাদের আগে থেকে কিন্তু এর উত্তরগুলো বই থেকে যেহেতু দেবে, বইয়ের ছকগুলো ভালো করে শিখতে হবে। তো চলো আমরা সেগুলো আজ তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, আমাদের প্রথমটা হচ্ছে নানা পরিচয় আমি। এই অধ্যায়ে আমাদের 1 থেকে 25 পেজ পর্যন্ত পড়তে হবে এবং সক্রিয় নাগরিক ক্লাব 26 থেকে 31, ইতিহাস জানার উপায় 32 থেকে 35, বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি 36 থেকে 49, বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব 50 থেকে 62 পর্যন্ত, দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব 63 থেকে 73 পর্যন্ত। তো এই ছিল আমাদের যে পরীক্ষার ষান্মাসিক পরীক্ষা সেটার জন্য। ঠিক আছে, তো এখান থেকে আমাদের মোট 5 ঘন্টা পরীক্ষা হবে, এর মধ্যে 2 ঘন্টা হবে লিখিত এবং 3 ঘন্টা হবে প্র্যাকটিক্যাল, এরই মধ্যে হবে। ঠিক আছে, তো চলো আমরা বাকিটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, আমরা কিন্তু আমাদের যে মূল্য নির্দেশিকা, এটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, ঠিক না? তো এখানে কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে যে আমাদের কোন কাজগুলো করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে পেজগুলো আমাদের উল্লেখ করা আছে, কী কাজ করতে হবে সেগুলো আমি তোমাদের বইয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমাদের পড়তে অনেক সময় তোমরা বুঝো না যে কোনটা কীভাবে পড়বো, তাই তোমাদের চলো আমি বই থেকে তোমাদের নির্দিষ্ট করে দেখিয়ে দিচ্ছি যে কাজগুলো আমাদের করতে হবে। দেখো, 13 পেজে আমাদের একটি ছক আছে। এই ছকটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই ছকটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা জানি, এখন শুধু আমাদের একটু শিখতে হবে। এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যে মিল অমিলের ছক, এখানে আছে বৈশিষ্ট্য এবং বিষয়, আর এখানে কী ধরনের মিল আছে আর কী ধরনের অমিল আছে, জাতীয়তা, সংস্কৃতি, ভাষা এর মধ্যে। ঠিক আছে, আর আমাদের এই ছকটা আমাদের ভালো করে শিখলে আমাদের মোটামুটি পরীক্ষার মধ্যে যদি এই ছকগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করা বা প্রশ্ন আসা হয়, আমরা কিন্তু সেগুলো লিখতে পারবো। তারপর দেখো, এই 18 পেজে একটি বাড়ির কাজ আছে। এই বাড়ির কাজটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে একটি কাজ করতে হবে। বাড়ির কাজটি তোমাদের করতে হবে। সবাই ঠিক করলো তারা সবাই বাড়ি থেকে নিজেদের স্কুলের পথের মানচিত্র এঁকে নিয়ে আসবে। শিমুল বলল, আমাদের বাড়ি থেকে স্কুল যদি 7 কিলোমিটার হয়, তাহলে আমি যে মানচিত্র আঁকবো তার স্কেল 1 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার ধরবো। এই যে তোমাদের এই কাজটি, বাড়ির কাজ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই তোমরা এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, শিখবে। ঠিক আছে, তারপর দেখো তোমাদের 25 পেজে একটি কাজ আছে, সেটি হচ্ছে চলো আমরাও দলে ভাগ হয়ে গিয়ে নিজের আত্মপরিচয় ও অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণগুলো নিচের ছকে লিখে ফেলি। তো এখানে দেখো, নিজের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ, আর এখানে অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ। তো এই যে বিষয়গুলো আমাদের কিন্তু এই ছকটা কমপ্লিট করা আছে, কিন্তু এই ছকটা যদি আমাদের লিখতে বলে পরীক্ষার সময়, আমরা কি পারবো? যদি বলে লেখো নিজের আত্মপরিচয়ের প্রতি যে করণীয় আচরণগুলো সেগুলো লিখো, অথবা বলতে পারে যে অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণগুলো লিখো, বা বলতে পারে 5টি নিজের আত্মপরিচয়ের প্রতি করণীয় লিখো, 5টি অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় লেখো। তখন তোমরা কি, যদি 5টি লিখতে বলে, তোমরা কি তখন যদি এটা না শিখো, ছকটা তো সবাই লিখে রেখে দিয়েছো, এখন যদি তোমরা না শিখো তাহলে কি পারবা না? এর জন্য তোমাদের আগে থেকে প্রস্তুতিটা নিতে হবে। তারপরে দেখো, 27 পেজে তোমাদের একটি অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এবার চলো আমরা বন্ধুদের সাথে মিলে নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। এই যে প্রশ্ন উত্তরগুলো, এগুলো কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তো এই ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা শেখার চেষ্টা করবে, যেন না দেখে পরীক্ষার মধ্যে লিখতে পারো। যদি প্রশ্ন করা হয় তোমরা বলতে পারো। ঠিক আছে, তখন তো বই দেওয়া হবে না পরীক্ষার সময় প্রশ্ন উত্তর লেখার জন্য, ঠিক না? তো অবশ্যই তোমাদের আগে থেকে বই থেকে এগুলো শিখতে হবে। পূর্ব প্রস্তুতি এটাকে বলা হয়, তাই আমি আজ তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। তারপর দেখো, 28 পেজে একটি কাজ আছে, সেটা হচ্ছে এরপর তারা দলে ভাগ হয়ে শ্রেণীকক্ষে ও বিদ্যালয়ে নিজেরা পালনের নীতিমালা তৈরি করলো এবং তা শ্রেণীকক্ষে দৃশ্যমানভাবে টাঙিয়ে দিল। চলো আমরাও দলে ভাগ হয়ে শ্রেণীকক্ষে ও বিদ্যালয়ে নিজেরা পালনের নীতিমালা তৈরি করি এবং তা শ্রেণীকক্ষে দৃশ্যমানভাবে টাঙিয়ে দিই। এখানে শ্রেণীকক্ষে অনুসরণের নিয়মগুলো তোমাদের লিখতে বলা হয়েছে, এবং এখানে বিদ্যালয়ে
অনুসরণের জন্য যে নিয়মগুলো সেগুলো এখানে লিখতে বলা হয়েছে। তোমাদের এখান থেকে কিন্তু যে কোনো একটা আসতে পারে বা দুটো দিয়ে দিতে পারে, পরিবারের ও সমাজের অনুসরণের জন্য নিয়মগুলো। সো এই নিয়মগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে শিখবে। তোমরা তো ছক পূরণ করেছো, কিন্তু এগুলো শিখতে হবে, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট আছে 28 পেজ। তারপর দেখো 31 পেজের এই কাজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো এখানে কাজ আছে সক্রিয় নাগরিক ক্লাব গঠন। আমারও একটি সক্রিয় নাগরিক ক্লাব গঠন করি, সারা বছরব্যাপী আমরা কি কাজ করব তার একটি পরিকল্পনা করে ফেলি। তো পরিকল্পনা করার জন্য আমাদের কিন্তু যা যা করা দরকার আমরা সেগুলো কমপ্লিট করে রাখবো। যদি আমাদের বলে পরীক্ষার মধ্যে যে সক্রিয় নাগরিক ক্লাব হিসেবে তোমাদের সারা বছরব্যাপী তোমরা কী করবে সেটা একটি তালিকা বা পরিকল্পনা বলো, তো অবশ্যই তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? যেন তোমাদের সে উত্তরটা লেখার মতো তোমাদের অভিজ্ঞতাটা হয়। তারপর দেখো 31 পেজে একটি দলগত কাজ, স্কুলে যায় নিরাপদে, ঠিক আছে? এই দলগত কাজটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখানে যতটুকু শেখার তোমরা অবশ্যই সেটা শিখবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপর দেখো আমাদের পাড়া মহল্লা এবং গ্রামের ইতিহাস খুঁজি, এই ছকটা কিন্তু তোমরা অবশ্যই একটু পড়বে ভালো করে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তারপর দেখো 37 পেজে আমাদের কিছু প্রশ্ন উত্তর আছে, ছবি দেখে দেখে প্রশ্নগুলো করা হয়েছে, এর উত্তরগুলো আমাদের শিখতে হবে। দেখো ছবি দুটিতে কি কি আছে, কোনো পার্থক্য কি আছে, কোন ছবিটি তুলনামূলকভাবে আগের এবং কোনটি সাম্প্রতিক, মানে কোনটি রিসেন্টলি, মানে বর্তমানের, হ্যাঁ একদম যে চিত্রটা, ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে। আমরা তো জানি এটা আমাদের পূর্বের, আর এটা আমাদের রিসেন্টলি যে সাম্প্রতিক বুড়িগঙ্গা নদীর অবস্থাটা, আর এটা আমাদের পূর্বে বুড়িগঙ্গা নদীর অবস্থাটা, ঠিক আছে? তো আশা করি তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে এবং উত্তরগুলো তোমাদের প্র্যাকটিস করবে। যেখানে আরও কিছু উত্তর আছে এই উত্তরগুলো কিন্তু ভালো করে প্রশ্ন উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করবে, এখান থেকে কিন্তু আসতে পারে। তারপর দেখো এখানে কিন্তু কিছু প্রশ্ন উত্তর আছে 38 পেজে, আরও কিছু প্রশ্ন আছে, উত্তর আছে, এবং কিছু তোমাদের যে ছবি দেখে কিছু ঘটনা আছে, এগুলো পড়লে তোমরা বাকিটা তুমি এমনি বুঝবে তোমাদের কি কাজ করতে হবে। অনুসন্ধানের জন্য প্রশ্ন, এরপর দেখো অনুসন্ধানের জন্য আমাদের যে প্রশ্নগুলো লাগবে সেগুলো এখানে কিন্তু দেয়া আছে। তো এখান থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে, এই পেজটা তোমরা অবশ্যই খুব ভালো করে শিখবে। এই যে যা যা শেখার আছে 39 পেজের এই সবগুলো প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই খুঁজে এবং কীভাবে প্রশ্ন উত্তরগুলো তোমরা কমপ্লিট করতে পারবে সেগুলো খেয়াল রাখবে। তারপর দেখো 40 পেজে আমাদের একটি কাজ হচ্ছে, সেটা হচ্ছে দেখো এখানে একটি আমাদের ছক আসে, ছকটিতে কি বলা হয়েছে, চলো এভাবে আমরা প্রশ্নের তালিকা চূড়ান্ত করি, আমাদের প্রশ্নগুলো কি অনুসন্ধানের উপযোগী, চলো মিলিয়ে দেখি। রাইট হলে আমরা টিক দিব আর রং হলে আমরা ক্রস দিই, ঠিক আছে? তো এখানে দেখো প্রশ্ন আছে, প্রশ্নটির উত্তর আমরা এখানে এখনও জানি না, আর সেগুলো এখানে লিখবো, আর যেগুলো আমরা মানে প্রশ্ন উত্তর পেতে কি কি করতে হবে সেগুলো আমরা এখানে লিখব। তো পর্যায়ক্রমে ছকটি তোমরা কমপ্লিট করবে। তারপর দেখো এখানে আছে অনুসন্ধানী কাজের দলগত উপস্থাপনা। তো আমাদের যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা 3 ঘন্টা, তো সেখানে কিন্তু আমাদের দলগত উপস্থাপনা থাকবে, তাই আমাদের কিন্তু এই যে এই পেজে 44 পেজটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাই আমরা এটা তো কমপ্লিট করেছি, আমি কি কি কাজ করেছি এগুলো তো আমরা ছকে লিখেছি, ঠিক না? এই যে প্রশ্নগুলো 2 আমরা এই কাজটি করতে কেমন লেগেছে, তারপর 3 কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলাম কি না, তারপর কীভাবে তার সমাধান করেছিলাম, এই যে বিষয়গুলো তোমরা অবশ্যই কমপ্লিট করেছো। এখন শুধু তোমাদের কাজ এগুলো ভালো করে একটু শেখা, তোমাদের না দেখে যেন লিখতে প্রস্তুত থাকো, ক্লাস উপস্থাপন করতে পারো দলগত যে কাজগুলো বা একক যে কাজগুলো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার মোটামুটি প্রস্তুতি হয়ে যাবে। এবং সরকারিভাবে যে প্রশ্নগুলো দেওয়া হবে উত্তরগুলো আমরা সেগুলো তোমাদের ভিডিও তৈরি করে দেবো। তো অবশ্যই এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আরও কিছু প্রশ্ন তুমি নিজেও করতে পারো যা তোমার কাজটিকে বিশ্লেষণে সাহায্য করবে বলে তুমি মনে করো। তো এই বিষয়গুলো তোমরা আসলে প্র্যাকটিস করবে। এই ছকটা আত্মমূল্যায়ন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা কি গবেষক, বৈজ্ঞানিক পদ্ধতি গবেষণার ধাপগুলো এখানে আছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দিতে হবে আমাদের এখানে বাক্যগুলো পড়ে পড়ে, ঠিক আছে? এই ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট 47 পেজের। তারপর দেখো আমাদের 50 পেজে একটি ছক আছে, এখানে কি বলা আছে, চলো নিজের জীবনে অতীতে ঘটে গেছে এমন কয়েকটা মনে রাখার মতো ঘটনা নিচের ফাঁকা ঘরে লিখে ফেলি। তোমরা তো এগুলো ফাঁকা ঘরে লিখে ফেলেছো, একদিন আগের ঘটনা, এক সপ্তাহ আগের ঘটনা, 1 বছর আগের ঘটনা। তো 3টা তোমরা এখন নিজে না দেখে লেখার প্র্যাকটিস করবে, কারণ আমাদের তো না দেখে 2 ঘন্টা যেহেতু লিখতে হবে, যদি সেখানে এগুলো আসে কীভাবে আমরা লিখবো, ঠিক আছে? তো আমাদের আগে থেকে প্র্যাকটিস করতে হবে। আর যেগুলো অভিজ্ঞতা বা দলগত কাজ আমাদের উপস্থাপনা করতে হবে, তার জন্য যে 3 ঘন্টা আছে সেই পরীক্ষাগুলোর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে 5 ঘন্টা পরীক্ষা হবে, এবং যেহেতু 2 ঘন্টা, তো লেখার পরিমাণ যে কাজগুলো আছে আমরা সেগুলোও শিখতেছি, আর 3 ঘন্টা যে উপস্থাপনা করার কাজ সেটাও কিন্তু আমরা শিখতেছি। তো সেই কথাটাই তোমাদেরকে বলে দিচ্ছি যেন তোমরা ভালো করে প্রস্তুতি নিতে পারো। তারপর দেখো ইতিহাস কি ভূগোলের উপর নির্ভরশীল, এই প্রশ্ন উত্তরটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ইতিহাসের কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে? এটা ভালো করে পড়বে, এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে।
তারপর দেখো 60 পেজে আমাদের একটি কাজ আছে। এই কাজটি হচ্ছে আমরা যে বাংলার প্রথম শিলালিপি আর সবচেয়ে পুরনো নগর, ঠিক আছে, এই যে এই ছকটা একটু ভালো করে তোমরা পড়বে, ঠিক আছে। এখানে মহাস্থানগড় ব্রাহ্মী লিপিটা দেয়া আছে, তো তোমরা অবশ্যই এটা খুব ভালো করে পড়বে। এতে অনেক কিছু জানার আছে, এখান থেকে কিন্তু অনেক কিছু প্রশ্ন আসবে। যদি তুমি এই বিষয়টা টপিকটা জেনে থাকো তাহলে পড়ে রাখো, তাহলে কিন্তু এই টপিকের উত্তরগুলো তোমরা যে করতে পারো। যেমন নগর শব্দটির উল্লেখ পাওয়া যায় কোত্থেকে, দেখো এটা তোমরা যদি প্রশ্নটা আসে এভাবে, নগর শব্দটির উল্লেখ কোত্থেকে প্রথমে পাওয়া যায়, সর্বপ্রথম কোথায় পাওয়া যায়, শিলালিপিটিতে, ঠিক আছে। এটা কিন্তু প্রায় 300 খ্রিস্ট পূর্বাব্দ বা সাধারণ পূর্বাব্দ, ঠিক না, এর আগে। তো তোমাদের কিন্তু এগুলো প্রশ্ন আসতে পারে, তাই তোমরা অবশ্যই এটা ভালো করে একটু পড়ার চেষ্টা করবে। তারপর দেখো আমাদের চারপাশের ভৌগোলিক অবস্থাটা কেমন সেটা আমাদের একটু পড়তে হবে, এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, আর নয়তো কিন্তু তোমাদের এগুলোর উত্তর তোমরা দিতে পারবে না, তাই একটু ভালো করে এগুলো পড়বে, অনেক কিছু জানতে পারবে। পরীক্ষার মধ্যে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে, যত বেশি তথ্য তোমরা জানবা, জেনে পরীক্ষাতে অংশগ্রহণ করবা, তোমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে, বলতে, উপস্থাপনা করতে তোমার অনেকটাই তোমাদের ইজি হবে। তারপর দেখো একটি অনুশীলনী কাজ আছে, এটা হচ্ছে আমাদের পেজ 63 পেজের এই অনুশীলনী কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের খুব ভালো করে কমপ্লিট করতে হবে এবং শিখতে হবে। তোমার তো কমপ্লিট করেছো, এখন শুধু শিখার পালা, রিভাইজ করবে, শিখবে। তারপর দেখো কৃষি বিপ্লব কি, মানব সভ্যতার প্রথম বিপ্লব, ঠিক না, এটাকে তোমরা এগুলো একটু পড়বে। এখানে কিন্তু অনেক কিছু জানার আছে, অনেক কিছু ইম্পর্টেন্ট, তোমরা এগুলো যদি একটু পড়ে রাখো দেখবে তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে। আমি মুখস্থ বলতেছি না, একটু বুঝে পড়বে, তাহলে যথেষ্ট, বুঝে পড়লেই যথেষ্ট। দেন দেখো 66 পেজে একটি আছে নগর বিপ্লব, মানব সভ্যতার দ্বিতীয় বিপ্লব। এই দুইটা কিন্তু বলতে পারে অনেক কিছু এখানে জানার আছে, তাই তোমরা অবশ্যই এগুলো পড়বে। যেমন এখানে একটু আছে, দেখো একটু পড়লে তোমরা বুঝবে মানব সভ্যতার দ্বিতীয় বিপ্লবকে বলা হয় নগর বিপ্লব। তাহলে মানব সভ্যতার দ্বিতীয় বিপ্লবকে কি বলা হয়, দ্বিতীয় বিপ্লবকে কি বলা হয় যদি বলে, তখন কিন্তু তুমি যদি একটু যদি রিডিং করে থাকো মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু উত্তরটা লিখতে পারবে। আর যদি না পড়ো, পারবে লিখতে, না পারবে না, তাই তোমাদের পড়তে হবে। তারপর নগর বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড। এখন কে প্রথম এটা কথাটি প্রথম ব্যবহার করেন, ওনার নামটা তুমি জেনে গেলা, ঠিক না। তিনি তার ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে নগর বিপ্লবের 10টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তাহলে কোন গ্রন্থে, ম্যান মেক্স হিমসেলফ। এভাবে নিজে নিজে প্রশ্ন করবে এবং পড়বে। তারপর দেখো এখানে একটি আছে হরপ্পা সভ্যতা, প্রাচীন ভারতের প্রথম নগর সভ্যতা। এই সম্বন্ধে তোমরা একটু ডিটেলস জানবে, কারণ এই যে এখানে দেখো 66 পেজের এই ছকটি কিন্তু তোমাদের করে দেওয়া আছে। এখানে যেহেতু যেইগুলো দেখবে এই কালারের, সেগুলোই কিন্তু তোমাদের প্রশ্ন আকারে আসবে। এই যে দেখো এভাবে কিন্তু আমাদের দলীয় কাজগুলো কিন্তু এভাবে দলীয় কাজগুলি ছক দ্বারা এরকম কালার করে হ্যাঁ আমাদের রেডি করা থাকে। তো আমরা সেই কাজগুলো করে, যেহেতু এগুলোর থেকে প্রশ্ন আসতে পারে, সেটারও কিন্তু একটা ইঙ্গিত, এই যে এইভাবে আমাদের ছকগুলো তৈরি করা, মানে এতটুকু ইম্পর্ট্যান্ট বিদায় তার এটাকে আবদ্ধ করেছে। আর নয়তো যদি ইম্পর্ট্যান্ট না হতো তাহলে কিন্তু দেখো এরকম লেখা থাকতো, বর্ণনা থাকতো, কেন এভাবে আবদ্ধ করলো, তার মানে এগুলো ইম্পর্ট্যান্ট, তাই এগুলো অবশ্যই আমাদের জানতে হবে, শিখতে হবে। কারণটা হচ্ছে এর ভেতর থেকে আমাদের প্রশ্ন করা হবে। তারপর দেখো আছে নীল নদের উর্বর উপত্যকা কৃষিকে কেন্দ্র করে গড়ে ওঠে প্রাচীন মিশরীয় সভ্যতা। এটাও কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই এটাও তোমরা কিন্তু অনেক সুন্দর করে শিখবে। এটা হচ্ছে পেজ 71। তারপর দেখো এখানে একটি ছক আছে, লিখিত উৎস, অলিখিত উৎস, দলিল, কঙ্কাল, ঠিক আছে। এখানে আমাদের কি করতে বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে শিক্ষকের সহায়তায় ইতিহাসের তথ্য জানা যায় এমন উৎসগুলো শনাক্ত করে নিচের ছকটি পূরণ করো, ঠিক আছে। তো কোন জায়গা থেকে জানা যায় শিক্ষকের সহায়তা নিয়ে ছকটা তোমরা পূরণ করেছো, এখন শুধু এই ছকটা একটু শিখে রাখবে। এবং সেই সাথে আমাদের এই 73 পেজ পর্যন্ত কাজগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি আমাদের কিন্তু একটি ধারণা হয়ে গেছে আমাদের আসলে পরীক্ষাটা হবে কত থেকে কতটুকু পর্যন্ত এবং কিভাবে হতে পারে, মোটামুটি আমাদের ধারণা নিলাম। নেক্সটে যখন আমাদের প্রশ্ন প্যাটার্নগুলো চলে আসবে তখন আমরা প্রশ্নগুলো দিয়ে দিব।